ভারত ও বাংলাদেশের 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত একসময় যা ছিল বন্ধুত্বের মেলবন্ধন, আজ তা পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে। বিএসএফ ও বিজিবির মুখোমুখি অবস্থান, অনুপ্রবেশকারীদের পুশব্যাক আর সেই সাথে সীমান্তে নতুন করে তৈরি হওয়া কাঁটাতারের বেড়া, সব মিলিয়ে পরিস্থিতি আজ বারুদের স্তূপে পরিণত হয়েছে। আজকের এই আলোচনায় আমরা খতিয়ে দেখব কেন দুই দেশের সীমান্ত আজ এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে, কেন মনে হচ্ছে আমরা একটি অলিখিত কিন্তু নিশ্চিত যুদ্ধের দিকে এগিয়ে চলেছি। বর্তমান পরিস্থিতির মূলে রয়েছে পুশব্যাক বিতর্ক। একদিকে ভারত তার অভ্যন্তরীণ নিরাপত্তার খাতিরে অনুপ্রবেশকারীদের, তাও তাদের সংখ্যাটা কম নয়, কমপক্ষে 2 কোটি এবং ঊর্ধ্বপক্ষে 3 কোটিও ছাড়িয়ে যেতে পারে, এই বিরাট সংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরাতে বদ্ধপরিকর ভারত। অন্যদিকে বাংলাদেশের বর্তমান শাসকরা তাদের গ্রহণ করতে নারাজ। আমরা জানি যে এই নারাজ হওয়ার পেছনে অনেক বাস্তবিক কারণ আছে। যে দেশ এমনিতেই চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে, যাদের এই মুহূর্তে সেইভাবে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের তেমন করে সুযোগ করে দিতে পারছে না, নানান অসুবিধা রয়েছে তাদের খাদ্যের সব কিছু দিক দিয়ে, তার উপরে 2.5 থেকে 3 কোটি মানুষকে যদি নিতে হয়, তাহলে তাদের নানা রকম অসুবিধে, তারা আরও বিপর্যস্ত হয়ে যাবে। শুধু তো 3 কোটি মানুষের জন্যে কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে বলেছে যে আজ থেকে 5 বছর আগে মানে শেখ হাসিনা তখন ছিলেন, তখন থেকে 2860 জন মানুষের একটা তালিকা বাংলাদেশের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে গ্রহণ করবার জন্যে, নিয়ে যাওয়ার জন্যে। বাংলাদেশ তার উত্তর আজ অবধি দেয়নি। দিলে মুশকিল আছে। এই তালিকাটা এই ভিত্তিতে একবার গ্রহণযোগ্য বলে তারা ধরে নিলে তারপরেই এই তালিকাতেই তো আর শেষ নয়, এবং এটা তো সবে শুরুও নয়, একেবারে শুরুরও আগের মাত্র 2860। এরপরে একটা বিরাট সংখ্যক মানুষের লিস্ট চলে আসবে। তো এই দুই অনমনীয় অবস্থানের কারণে বিএসএফ ও বিজিবি আজ সরাসরি মুখোমুখি দাঁড়িয়ে গেছে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হলো এর সামাজিক প্রভাব। বাংলাদেশে কমতে কমতে যে 1.5 কোটি হিন্দু এখনো অবশিষ্ট আছে, তারা মুখোমুখি হয়েছে এক তীব্র আতঙ্কের। আর সেই 1947 সালের পর থেকে দীর্ঘ প্রায় 8 দশকের অভিজ্ঞতায় যা দেখা গেছে, এরকম একটা পরিস্থিতির উৎপত্তি হয় আর হিন্দুরা আতঙ্কিত হয়ে দেশ ছাড়ে। এবারও এই পরিপ্রেক্ষিতে হিন্দুরা আতঙ্কিত হয়ে আবার দেশ ছাড়তে শুরু করেছে। তবে এবার দেশ ছেড়ে ভারতে চলে আসাটা সহজ নয়। আগে দেশত্যাগ করে আসা হিন্দুরা সীমান্তে বাধা পেত না, এখন পাচ্ছে। এখন ভারত সম্ভবত বুঝিয়ে দিতে চাইছে, ওরা হিন্দু হলেও তোমার দেশের নাগরিক, ওদের রক্ষণাবেক্ষণ করতে আইন অনুযায়ী তোমরা বাধ্য, আর সেই দায়িত্ব পালন করতে হবে তোমাদের। যেমন ভারত তার সংখ্যালঘু মুসলিম নাগরিকদের জীবন জীবিকার দায়িত্ব নিয়ে এসেছে, নিচ্ছে, তেমন তোমাদেরও নিতে হবে তোমাদের দেশের সংখ্যালঘু হিন্দুদের দায়িত্ব। যদি না পালন করো সে দায়িত্ব, তাহলে কি করা হবে এবার? এতদিন সেটা করা হয়নি, সেটাও সম্ভবত ঠিক করেছে এবার ভারত। সেই ঠিক করাটা কি বলবো, তবে এখন নয়, আলোচনার শেষে। যা বলছিলাম, সীমান্তের পশ্চিমবঙ্গ পারে ভিড় জমাচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা দেশে ফিরবে বলে, স্বেচ্ছায় নয়, ভয়ে। বিএসএফ তাদের তুলে দেবে বিজিবির হাতে, কিন্তু বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ডস, তারা সহজে নিতে চাইছে না তাদেরকে, নিজের দেশের মানুষকে, তৈরি করছে নানান অজুহাত। আর সীমান্তের বাংলাদেশ পারে
অনেক জায়গায় বিশেষ করে নদিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ভিড় করে রয়েছে বাংলাদেশের বহু হিন্দু পরিবার। তারা অনুপ্রবেশকারী নয়, স্বদেশে অত্যাচারের ভয়ে আতঙ্কে ভারতে পালিয়ে আসতে চাইছে। যেমনভাবে 1971-এ পালিয়ে এসেছিল বেশিরভাগ হিন্দু, সঙ্গে সামান্য কিছু মুসলিম, কিন্তু বিএসএফ এবার তাদের আসতে দিচ্ছে না। ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারী হটাওয়ের পাল্টা হিসেবে বাংলাদেশি মুসলিম মৌলবাদীরা হুমকি দিচ্ছে সেদেশের হিন্দুদের দেশ ছাড়ার জন্য। এই গোষ্ঠীগুলির হুমকি এবং বিক্ষিপ্ত কিছু আক্রমণের ঘটনা আগুনের স্ফুলিঙ্গের মতো কাজ করছে। এর ফলে মানুষ ভিটে মাটি ছেড়ে ভারতের দিকে চলে আসার জন্য জমায়েত হচ্ছে অনেক জায়গায়। কয়েকদিন আগে একটি ছবিতে দেখলাম নদিয়ার সীমান্তের এক পারে, সেখানটাতে নদী সেখানে ডিমার্কেশন দুদেশের, তার মধ্যে বাংলাদেশ থেকে হিন্দুরা নদীর জলের উপরে দাঁড়িয়ে রয়েছে, তারা ভারতে আসতে চায়। এপারে বিএসএফ কড়া পাহারা দিয়ে রেখে দিয়েছে। ফলে আজকে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। এবং সীমান্তে এটি শুধু একটি সীমান্ত ইস্যু নয়, পরিকল্পিত ডেমোগ্রাফিক গেম। সংখ্যাটা লক্ষ্য করুন, ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমের সংখ্যা 2 কোটির ওপর, আবার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সংখ্যা 1.5 কোটির ওপর। 2001 সালে অটল বিহারী বাজপেয়ী একটা রাস্তা খুঁজতে চেয়েছিলেন, মিডল পাথ। তিনি মাধবগড় বলে একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন এই সমস্যা দেখার জন্যে। সেই কমিটি একটি অত্যন্ত বাস্তবসম্মত সুপারিশ করেছিল, সেটা হলো অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ওয়ার্ক পারমিট দিয়ে ভারতে রাখা। কিন্তু আজ সেই আলোচনার পথ বন্ধ। কেন? কারণ বাংলাদেশের বর্তমান প্রশাসনের মূল ভিত্তি হলো তীব্র ভারত বিরোধিতা। মোহাম্মদ ইউনূস চলে গেছেন, মোহাম্মদ তারেক রহমান এসেছেন, কিন্তু ব্যাখ্যা সেই ভিত্তিটা এক রয়ে গেছে। বাংলাদেশে রাজনীতি করতে গেলে ভারত বিদ্বেষ সেখানকার রাজনৈতিক দলগুলোর খুব বড় মূলধন। এই মূলধন না থাকায় বা ভালোভাবে ব্যবহার না করায় শেখ হাসিনার পতন হয়েছে। আর এই মূলধনের জন্য তারেক রহমান ভারতের বন্ধুত্বের হাত ধরতে চাইছেন না, ফিরিয়ে দিয়েছেন। এখানেই আসে পাকিস্তানের কথা। গোয়েন্দা রিপোর্ট এবং ভূ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পাকিস্তান এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে ভারতকে চাপে ফেলতে চাইছে। সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের সাম্প্রতিক কঠোর অবস্থান, অপারেশন সিন্দুরে পরাজয়ের বদলা নিতে পাকিস্তানের পূর্ব সীমান্তকে অস্থির করে তোলার ছক, সে কথা স্পষ্টই বলেছেও পাকিস্তান। বলেছে এবার যুদ্ধ হবে ভারতের পূর্ব সীমান্তে। আর সেই উদ্দেশ্য সামনে রেখে পাকিস্তানের বড় কর্তারা, সামরিক কর্তা, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত কয়েকদিন আগে বাংলাদেশ সফর করে গেছেন। তাদের সামরিক বাহিনীর বড় কর্তারা বাংলাদেশ সফর করেছেন। আবার বাংলাদেশ সরকারও তাদের সামরিক বড় কর্তাদের সেখানে পাঠাচ্ছেন। সুতরাং পাকিস্তান যে বলেছে এবার যুদ্ধ হবে ভারতের পূর্ব সীমান্তে, সেটা বোধহয় খুব একটা মিথ্যে তো নয়, বরং সেই পথে খুব দ্রুত এগিয়ে চলেছে পাকিস্তান। আর বাংলাদেশ সরকার তারা না বুঝে ভারত বিরোধিতার কারণে সেই ফাঁদে পা দিচ্ছে। শেখ হাসিনার পতনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে, তা আজ শুধু এই দুই দেশের সমস্যা নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। একটা ভরসার জায়গা এখনো আছে, যদিও সামনের সপ্তাহে 8 থেকে 11 জুন নয়াদিল্লিতে বসতে চলেছে বিএসএফ এবং বিজিবির কেন্দ্রীয় পর্যায়ের উচ্চ তরফের বৈঠক। মহাপরিচালক ও শীর্ষ কর্মকর্তারা দুই সংগঠনের তারা বসবেন আলোচনার টেবিলে। কিন্তু সত্যিই কি কোনো সমাধান বেরিয়ে আসবে?
আমার বিশ্লেষণ বলছে সমাধান পাওয়া কঠিন শুধু নয়, অসম্ভব। কারণ উভয় পক্ষই তাদের অবস্থানে অনড়। তাই এই বৈঠকটি কেবল একটি কূটনৈতিক আনুষ্ঠানিকতা হয়ে থাকার সম্ভাবনাই প্রবল। আর যদি এই বৈঠকে কোনো রফাসূত্র না মেলে, তবে সীমান্তে সংঘাতের তীব্রতা বাড়ার সম্ভাবনা ভয়ঙ্কর। 90% এটি অপারেশন সিন্দুরের মতো কোনো পরিস্থিতি কি তৈরি করতেই পারে। ভারত যে আর কোনো নরম অবস্থানে থাকবে না, তা দিল্লির সাম্প্রতিক পদক্ষেপগুলো দেখিয়ে দিয়েছে। এই খবরও আসছে দিল্লির রাজনৈতিক সূত্র থেকে, বাংলাদেশের হিন্দুদের যদি এবার গ্রহণ করে ভারত, তবে তাদের জনসংখ্যার আনুপাতিক হারে বাংলাদেশের ভূমির দখল নেবে ভারত। অর্থাৎ বাংলাদেশের 17 কোটি জনতার যদি 1.5 কোটি চলে আসে, তাহলে সেই পরিমাণ, ওই 1.5 কোটির পরিমাণের আনুপাতিক হারে বাংলাদেশের ভূমির দখল নেবে ভারত। এমন কথাও আসছে বর্তমানের সঙ্গে পুরনো বকেয়া হিসাবও মিটিয়ে নিতে এবার পারে ভারত। এছাড়া ভারত সরকার এখন তার উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা এবং ভারতের অখণ্ডতা রক্ষায় জিরো টলারেন্স নীতিতে অটল। তাদের কাছে এটি কেবল আর সীমান্ত ইস্যু নয়, এটি জাতীয় অস্তিত্বের প্রশ্ন। অন্যদিকে বাংলাদেশের বর্তমান শাসকরা তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে ভারত বিরোধিতাকে হাতিয়ার করেছেন। বাংলাদেশের হিন্দুরা তাই আজ এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, কূটনীতির কি এখনো জেতার সুযোগ আছে, নাকি ভারতের পাবলিক ডিপ্লোমেসি বা সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগের পথ ছাড়া আর কিছুই বাকি নেই? নাকি আমাদের প্রস্তুত থাকতে হবে এক অনাকাঙ্ক্ষিত সংঘাতের জন্য? প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, এই পরিস্থিতি কি আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব, নাকি আমরা একটি বড় সংঘাতের দ্বার প্রান্তে? এই সম্ভাবনা কিন্তু এখন যত দিন যাচ্ছে তত কিন্তু একদম প্রকট হয়ে উঠছে। আর অনুপ্রবেশকারীদের নিয়ে যে সমস্যা আজ বেঁধেছে, এই সমস্যায় যদি বাংলাদেশ যদি তাদের নিজেদের মানুষদের ফিরিয়ে না নিতে চায়, তাহলে ভারতের সামনে, আবার বলছি, সামরিক সংঘাত ছাড়া কোনো রাস্তা নেই। আর তার পাল্টা হিসাবে যদি বাংলাদেশের হিন্দুদের উপরে কোনো রকম অত্যাচার হয়, এবার ভারত মুখ দর্শক হয়ে বসে থাকবে না, এবং ওই বাংলাদেশের হিন্দুরা উদ্বাস্তু হয়ে ভারতে আসবে, আবার লাখে লাখে 1.5 কোটি। ভারত আর সেই পথে চলবে না, মেনে নেবে না। এখনকার মতো এখানেই রাখছি। আজ 1 জুন 2026। আজ বেলা 11টা নাগাদ পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা সম্প্রসারিত হবে। নতুন করে 35 জন মন্ত্রী, মোট 35 জন মন্ত্রী আজ আবার শপথ নেবেন। এই শপথ নেবেন যে মন্ত্রীরা, সম্ভাব্য তালিকা যেরকম বাজারে শুনতে পাওয়া যাচ্ছে, তাতে একটি নাম উঠে এসছে। সেই নামটি নিয়ে আজকে আমাদের এই বিশেষ আজকের এই প্রতিবেদন। আজকের বাংলার রাজনীতিতে যদি কোনো একটি ছবি মানুষকে সবচেয়ে বেশি নাড়িয়ে দেয়, তাহলে সেটাও হতে পারে কলিতা মাঝির মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দৃশ্য। যিনি একসময় বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করতেন, যার জীবন ছিল দারিদ্র্য, সংগ্রাম আর অনিশ্চয়তায় ভরা, আজ তিনি যদি রাজ্য মন্ত্রিসভার সদস্য হন, তাহলে সেটা শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটা এক বিশাল সামাজিক বার্তাও। আর এই বার্তাটা খুবই স্পষ্ট। রাজনীতি
শুধু বড় লোকের খেলা নয়, রাজনীতি শুধু শিক্ষিত উঁচু শ্রেণীর মানুষের একচেটিয়া দখলও নয়। আজ আমরা কথা বলবো কলিতা মাঝিকে নিয়ে, কথা বলবো তার শপথ, সংগ্রাম, তার উঠে আসা আর সেই বড় রাজনৈতিক প্রতীকটি নিয়ে যেটা বিজেপি বহুদিন ধরে বলে আসছে, বুথ নেতা থেকে দেশের নেতা। কিন্তু কলিতা মাঝির মতো একজন মানুষকে যদি মন্ত্রী করা হয়, তাহলে প্রশ্ন ওঠে, এটা কি শুধু স্লোগান, নাকি সত্যি তৃণমূল স্তর থেকে উঠে আসা মানুষের ক্ষমতায়নের এক বাস্তব উদাহরণ? একবার ভাবুন তো, একজন নারী যিনি এই কদিন আগে অন্যের বাড়িতে বাসন মাজতেন, কাপড় কাচতেন, ঘর ঝাড় দিতেন, আজ তিনি মন্ত্রিসভায় শপথ নিতে যাচ্ছেন। এই দৃশ্যটা কেবল আবেগের নয়, এর মধ্যে আছে ভারতের গণতন্ত্রের একটা গভীর গল্প। সাধারণ মানুষ যখন ক্ষমতার দরজায় পৌঁছে যায়, তখন রাজনীতির ভাষাই বদলে যায়। তখন ক্ষমতার দূরে থাকে না, কাছের হয়ে যায়। কলিতা মাঝির গল্পটা তাই নিছক ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটা বাংলার হাজার হাজার দরিদ্র পরিবারের গল্প। এটা সেই সব মায়ের গল্প যারা ভোর থেকে রাত পর্যন্ত খেটে সন্তানদের নিয়ে সংসার চালান। এটা সেই সব মেয়ের গল্প যারা নিজের নামটুকু লিখতে শিখে সমাজের চোখে অযোগ্য থেকে যোগ্য হয়ে ওঠেন। আর এটা সেই সব মানুষেরই গল্প যারা কখনো ভাবেননি তাদের মতো কেউ রাজ্যের মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। এই জায়গাতেই বিজেপির রাজনৈতিক প্রচার বাক্যটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বুথ নেতা থেকে দেশের নেতা শুধু একটি স্লোগান নয়। আমরা দেখেছি অমিত শাহকে সাধারণ বুথ নেতা ছিলেন। এটা এক ধরনের রাজনৈতিক ন্যারেটিভ। এর মানে কি? এর মানে হলো দল শুধু বড় নাম, বড় পরিবার বা বড় পেশার লোককে সামনে আনছে না, বরং একেবারে নিচু তলার কর্মী, সংগঠক, সাধারণ মানুষকেও বড় মঞ্চে তুলে আনছে। কলিতা মাঝি, রেখা পাত্রর মতো কেউ মন্ত্রী হলে, চন্দনা বাউরি, এদের মধ্যে যে কেউ মন্ত্রী হলে বিজেপি বলতে পারবে, দেখুন আমাদের দলে মাটির মানুষও কত উপরে উঠতে পারে। কিন্তু এখানে আর একটা প্রশ্নও উঠে আসে, রাজনীতিতে এমন উদাহরণ কি একেবারে নতুন? না, একদম নতুন নয়। ভারতের দরিদ্র পটভূমি থেকে উঠে আসা নেতার উদাহরণ আগেও আছে। মহারাষ্ট্রের মন্ত্রিসভায় একজন সামান্য সবজি বিক্রেতা তিনি নেতা হয়েছেন। সম্ভবত নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সম্ভবত নামটা কৃপাশঙ্কর কিছু একটা হবে। তিনি প্রতিমন্ত্রী হয়েছিলেন। কেউ শ্রমিক জীবন থেকে বিধায়ক হয়েছেন, কেউ দলীয় সংগঠনের একদম নিচের স্তর থেকে ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন। একটু আগেই অমিত শাহের নাম বললাম। তবে কলিতা মাঝির মতো গৃহ পরিচারিকার জীবন থেকে রাজ্য মন্ত্রিসভার দিকে যাত্রা, এটা বিরল শুধু নয়, এই উদাহরণ আগে নেই ভারতের কোনো রাজ্যের কোনো মন্ত্রিসভায়। এবং প্রতীকীভাবে এটা ভয়ঙ্কর শক্তিশালী। এই প্রতীকের শক্তি কোথায়? প্রথমত, এটা সমাজের নিচুতলার নারীদের জন্য আশা তৈরি করে। দ্বিতীয়ত, এটা রাজনৈতিক দলগুলিকে বাধ্য করে তাদের প্রার্থী চয়ন নিয়ে নতুন করে ভাবতে। তৃতীয়ত, এটা সাধারণ ভোটারের মনে এক ধরনের বার্তা দেয়, রাজনীতি কেবল পুঁজি বা প্রভাবের খেলা নয়, কঠিন পরিশ্রম আর জনসম্পর্কও ক্ষমতায় পৌঁছতে পারে। কলিতা মাঝির জীবনের সবচেয়ে বড় শক্তি কি হতে পারে? সম্ভবত সেই বাস্তব অভিজ্ঞতা যেটা বই পড়ে পাওয়া যায় না। দারিদ্র কি, সংসার চালানো কতটা কঠিন, দিন এনে দিন খাওয়া মানুষ কিভাবে বাঁচে, এসব তিনি নিজের চোখে দেখেছেন। মন্ত্রী হলে এই অভিজ্ঞতা তাকে অন্যদের থেকে আলাদা করে দেবে, কারণ তিনি রাজনীতি করবেন শুধু নীতির ভাষায় নয়, জীবনের ভাষায়। আর এখানেই দর্শকের আবেগ সবচেয়ে বেশি কাজ করে। মানুষ এমন নেতাকে পছন্দ করে যিনি দূরের নন, কাছের,
যিনি নিজের সংগ্রামের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছতে পারেন। একজন পরিচারিকা, গৃহ পরিচারিকা থেকে মন্ত্রী, এই ওঠানামার গল্পে মানুষ নিজের মানে দেশের একটা বিরাট সংখ্যক মানুষ, যাদেরকে বলা যায় অধিকাংশ মানুষ, নিজের জীবনের ছবি প্রতিবিম্ব দেখতে পায়। অনেকে ভাববেন আমারও তো লড়াই আছে, আমারও তো স্বপ্ন আছে। তবে বাস্তবতাও ভুলে গেলে চলবে না। মন্ত্রী হওয়া মানেই সব সমস্যার সমাধান নয়, বরং দায়িত্ব আরো বেড়ে যায়। জনপ্রিয়তার সঙ্গে আসে প্রত্যাশার পাহাড়। যদি কলিতা মাঝি সত্যিই মন্ত্রী হন আজ, তার একটা ইন্টারভিউ দেখছিলাম টিভিতে কিছুক্ষণ আগে। সাংবাদিক তাকে জিজ্ঞেস করছেন, আপনি কি মন্ত্রী হচ্ছেন? তিনি বললেন, আমি মন্ত্রী হচ্ছি কিনা জানি না, আমাকে শুধু বলেছে আজকে কলকাতায় যেতে এবং সেখানে মন্ত্রিসভার শপথ নেবে, আমাকে যেতে বলেছেন শুধু, আমি তাই যাচ্ছি কলকাতায়। সুতরাং কলিতা মাঝি যদি সত্যিই মন্ত্রী হন, তাহলে মানুষ তার কাছে চাইবে কাজ, স্বচ্ছতা এবং প্রতিনিধিত্ব। মানুষ তার কাছে আরো অন্যের কাছে যত আশা নিয়ে যায়, তার থেকে নিজের লোকের কাছে, ঘরের মানুষের কাছে বেশি আশা নিয়ে যাবে। তার জীবন কথা অনুপ্রেরণা দিলেও মন্ত্রিত্বের মঞ্চে তাকে প্রমাণ করতে হবে প্রশাসনিক দক্ষতা, রাজনৈতিক বোধ আর মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা, ক্ষমতা তার অটুট আছে, সেটাও দেখাতে হবে। এইখানে বিজেপির জন্যও বিষয়টা গুরুত্বপূর্ণ। যদি তারা সত্যিই কলিতা মাঝির মতো একজন মানুষকে মন্ত্রী বানায়, তাহলে তাদের বার্তা আরো জোরালো হবে। তারা বলতে পারবে, আমরা শুধু বক্তব্য দিই না, আমরা বাস্তবেও নিচু তলার মানুষকে ওপরে তুলতে চাই। একদম নিচু তলার মানুষ, যেখানে কলিতা মাঝির পাশে সারা ভারতে আর কোনো উদাহরণ নেই। এই বার্তাটা নির্বাচনী রাজনীতিতে খুবই শক্তিশালী, কারণ ভারতীয় রাজনীতিতে সামাজিক প্রতিনিধিত্ব এখন আর শুধু নৈতিক প্রশ্ন নয়, এটা ভোটেরও প্রশ্ন। একটা কথা খুব পরিষ্কার, কলিতা মাঝির মতো মানুষের উঠে আসা মানুষের মনে আশার দরজা খুলে দেয়। একজন সাধারণ নারী যিনি প্রতিদিনের কাজ করে অন্যের বাড়িতে বাসন মেজে আজ সংসার চালাতেন, আজ যদি রাজ্যের নীতি নির্ধারকদের কাতারে তিনি দাঁড়ান, তাহলে সেটা শুধু তার ব্যক্তিগত জয় নয়, এটা তার সমাজের জয়, তার শ্রেণীর জয়। এটা দেখিয়ে দেয় গণতন্ত্রের আসল সৌন্দর্য এখানেই, যেখানে সবচেয়ে সাধারণ মানুষও সবচেয়ে বড় আসনে পৌঁছতে পারে। তাই আজ যদি কলিতা মাঝি মন্ত্রী হিসেবে শপথ নেন, তাহলে সেই মুহূর্তটা শুধু একটি শপথ নয়, এটা হবে সাধারণ মানুষের এক প্রতীকী বিজয়, বিরাট বিজয়। এটা হবে বাংলার রাজনীতিতে এক নতুন ছবি, যে ছবি এনে দিয়েছে এখানকার গরিবদের নিয়ে রাজনীতি যারা করে সেই কমিউনিস্টরাও এতদিনে আনতে পারেনি। সেটা এনে দিল যাদেরকে বলা হয় বড় লোকের দল, বানিয়ার দল বলে অন্যরা সমালোচনা করে, সেই বিজেপি এনে দিল এই ছবি, এমন একটি ছবি, এমন একটি বার্তা। এটা হবে সেই বার্তার বাস্তব রূপ। বুথ থেকে ব্লক, ব্লক থেকে বিধানসভা, আর সেখান থেকে মন্ত্রিসভা। আর সেই ছবিটাই হয়তো আগামী দিনে আরো অনেক মানুষকে স্বপ্ন দেখাবে। শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সরল, একজন পরিচারিকা যদি মন্ত্রী হতে পারেন, তবে দেশের প্রত্যন্ত কোণের আর কতজন মানুষ আজ নতুন করে সাহস পাবে। রাজনীতি কি তবে সত্যিই নিচুতলা থেকে উঠে আসা মানুষের জন্য খুলে যাচ্ছে? আর সেই খুলে যাওয়াটা শুরু হলো বিজেপিকে দিয়ে? এই প্রশ্নের উত্তর হয়তো আগামী দিনের ভারতের রাজনীতিক তার নতুন পথ নির্দেশ করে দেবে। ধন্যবাদ।